ওই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে এই শিক্ষার্থীকে নাম্বার কিসের ভিত্তিতে দেওয়া হয় না এই বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে। নমস্কার, অনেকেই একটি বিষয় নিয়ে কমেন্ট করছেন, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কী জিনিস বা হলিস্টিক ডেভেলপমেন্ট রিপোর্ট কার্ড কী জিনিস। তা সত্যি এটা কী জিনিস? তো এই জিনিস হচ্ছে সেই জিনিস যার মধ্যে কিছু স্কিল আছে এবং একটি শিক্ষার্থীর ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি পাঠ্য জগতে তার অবস্থান সম্পর্কে কিছু তথ্য এখানে লিপিবদ্ধ করা থাকে। এবার কি এই জিনিস, তার ভেতরে একটু যাওয়া যাক, ভেতরে প্রবেশ করি আমরা। প্রথম পাতাতেই আছে এখানে ব্যক্তিত্ব এবং জীবনশৈলী বিকাশ। কি বললাম? ব্যক্তিত্ব এবং জীবনশৈলী বিকাশের কতগুলি স্কিল, কয়টি স্কিল রয়েছে? 15টি স্কিল রয়েছে। তো 15টি স্কিল কি কি? প্রথমত হচ্ছে শ্রবণ দক্ষতা, সংযোগের দক্ষতা, সমানুভূতির দক্ষতা, সহযোগিতার দক্ষতা, কথোপকথনের দক্ষতা, বন্ধুত্ব স্থাপনের দক্ষতা, দ্বন্দ্ব নিরসন সমস্যা সমাধানের দক্ষতা, মানসিক চাপ মোকাবিলার দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা, সাংগঠনিক দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা, শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা, দৃঢ় মত প্রকাশের দক্ষতা, ইতিবাচক মনোভাব, নেতৃত্বদান। তাহলে এই 15টি স্কিল যদি আপনার জানা থাকে তাহলে অতি উত্তম, যদি না জানা থাকে তাহলে একবার হয়তো এটি আপনারা যদি ভালোভাবে দেখে নেন, মানে আমি যেটা বললাম সেটা হয়তো খাতায় লিপিবদ্ধ করে 2-4 বার পড়ে নেন, তাহলে আমার মনে হয় যে এই বিষয় সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের চলে আসবে। ঠিক আছে, তারপর কি আসছে? তারপর আসছে এখানে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ। সেখানে কি আছে না, সেখানে আছে 7টি বিশেষ দিক। তো 7টি বিশেষ দিক কি? একটা বুদ্ধিমত্তার বৈচিত্র্য, একটা হচ্ছে আগ্রহের ক্ষেত্র, মনোভাব, ব্যক্তিক্রমী দক্ষতা, উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ, শিখনে অপূর্ণতা আর বিশেষ শিখন প্রতিবন্ধকতা। সেই বিশেষ 7টি জিনিস এখানে লেখা আছে। এটা হলো 15টা হলো, তারপর এখানে হলো 7টা, আবার আছে 10টা। এটা কি জিনিস না, আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। ঠিক আছে, সেখানে আমরা 10টা জিনিস নিয়ে জানবো। কি এই 10টা জিনিস? আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা, আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা, সমবেত চিন্তন, শ্রেণীবদ্ধকরণ। 4 নম্বরে বলছে অভিজ্ঞতা শিখন দক্ষতা। 4 নম্বরে হচ্ছে অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা। গহীন চিন্তন, এটা প্রশ্ন আছে যে গহীন চিন্তন কি জিনিস। গহীন চিন্তন সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তো গহীন চিন্তন সম্পর্কে আমরা একটু পরে জানছি। আমি লিখে রাখি, আমি পরে ভুলে যেতে পারি বিশেষ বিষয়টি। গহীন চিন্তন, তাই গহীন চিন্তন কি জিনিস এটা আমরা একটু পরে জানছি। ঠিক আছে, গহীন চিন্তন, এই গহীন চিন্তন সম্পর্কে আমরা অবশ্যই জানব। কি যেন বলছিলাম তারপর? গহীন চিন্তন, গণন বিশ্লেষণমূলক চিন্তন, গণন অর্থাৎ গণনা করা, বিশ্লেষণমূলক চিন্তন, সমস্যা সমাধানের সামর্থ্য, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সৃজনশীল উপস্থাপনের দক্ষতা, নান্দনিক বোধগম্যতা। এই হচ্ছে 10টি বিষয়। তাহলে আশা করি এই বিষয়টিও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে কি আসছে? আচ্ছা, আমরা এখানে ক্লাস 8-এ প্রবেশ করে গেছি, আমাকে একটু আগে যেতে হবে। ক্লাস 4, এই তো। আচ্ছা, ক্লাস 4-এ কি আছে এখানে? এখানে আছে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত। তাহলে প্রথম ভাষা কি? বাংলা, খুব স্বাভাবিক। দ্বিতীয় ভাষা ইংরেজি, এটাও স্বাভাবিক, কারণ ইংরেজি আমাদের একটা এমন ভাষা যেটা আমাদের নিতেই হয়, মানে পড়তেই হয়। গণিত, গণিত খুব স্বাভাবিক, আমাদের সাবজেক্টে থাকেই। আমাদের পরিবেশ একদম। কলা ও কর্মশিক্ষা একদম আছে, কলা ও কর্মশিক্ষা, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, আর স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা। ঠিক আছে, এই 1, 2, 3, 4, 5, 6, 6টা কিন্তু আমাদের এখানে বিষয় দেওয়া আছে, যে বিষয়গুলির ভিত্তিতে একজন শিক্ষার্থীকে নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, ওই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে ওই শিক্ষার্থীকে নাম্বার কিসের ভিত্তিতে দেওয়া হয় না এই বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে। আশা করি এই জিনিসটিও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি আমার কথার ফ্লো বেশি লাগছে তাহলে আপনারা আগে গিয়ে ভিডিওটি পুনরায় একটু কষ্ট করে দেখুন এবং সেগুলিকে একটা জায়গায় লিপিবদ্ধ করে ফেলুন। তাহলে আমার মনে হয় আপনাদের এই বিষয় সম্পর্কে একটু ধারণা স্পষ্ট হবে, আরও তুলনামূলক স্পষ্ট হবে। আচ্ছা, এবার আসি একজন শিক্ষার্থীর কোন কোন বিষয় ফিল আপ করতে হয়। এখানে এই একজন শিক্ষার্থী আছে, এটি লেখা আছে ক্লাস 1-এর, এটি কি কি ফিল আপ করতে হচ্ছে না, শ্রেণী, বিভাগ, বিভাগ বলতে সেকশন, ঠিক আছে, ক্রমিক নাম্বার মানে রোল নাম্বার, লিঙ্গ অর্থাৎ জেন্ডার, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, বাংলা শিক্ষা পোর্টালের
শিক্ষার্থীর ক্রমাঙ্ক, বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু শিক্ষার্থীর একটি ক্রমাঙ্ক থাকে, ঠিক আছে। তারপর কি বলছে না, শিক্ষার্থীর আধার নাম্বার, ব্লাড গ্রুপ, আর উচ্চতা, ওজন, পিতার নাম, মাতার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, অভিভাবক বা অভিভাবিকার নাম, স্বাভাবিক। দূরভাষ নম্বর বলতে আমরা ফোন নাম্বারকে সাধারণত বলে থাকি বা মোবাইল নাম্বার। শিক্ষার্থীর ঠিকানা, শিক্ষার্থীর যে ঠিকানা সেখানে কি কি লিখতে হবে না, ভিলেজ প্লাস পোস্ট প্লাস পিএস প্লাস ডিস্ট্রিক্ট, ঠিক আছে। ভিলেজ, পোস্ট, পিএস আর ডিস্ট্রিক্ট। পিএস বলতে পুলিশ স্টেশন, ঠিক আছে। উদাহরণস্বরূপ আপনি কোনো একটা গ্রামে আছেন, সেই গ্রামে আপনার যে শিক্ষার্থী আছে তার লিখতে হবে সেই গ্রাম অনুযায়ী ভিলেজ অর্থাৎ তার গ্রামের নাম, পোস্ট সেই গ্রামটা কোন পোস্ট অফিসের আন্ডারে পড়ছে, এবং সাথে লিখে আছে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, আর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, ঠিক আছে। তারপর আমরা কি জানছি, তারপর কি আছে, ওয়েদার দিব্যাঙ্ক CWSN ইয়েস অর নো, তিনি কি সেই যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী কি কোনোভাবে প্রতিবন্ধী, তাহলে ইয়েস অর নোতে আপনাকে টিক দিতে হবে, এবং কি মানে কোন সম্পর্কিত তার কি সম্পর্কিত সমস্যা সেটি এখানে আলাদা করে লিপিবদ্ধ করতে হবে। এই হচ্ছে সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের একটি ওপর থেকে বলা বিষয়বস্তু। উপর থেকে নয়, যদিও আমরা ভেতরেই প্রবেশ করেছিলাম এর। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তু। আসি গহীন চিন্তনে। এই গহীন চিন্তন কি জিনিস? গহীন চিন্তন মানে হচ্ছে, এর ইংরেজি বললে আপনারা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন, এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। কি বললাম? ক্রিটিক্যাল থিঙ্কিং। এবার ক্রিটিক্যাল থিঙ্কিং কি জিনিস না, ক্রিটিক্যাল থিঙ্কিং হলো এমন একটি বিষয় নিয়ে এমন একটি ভাবনা, কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে এমন একটি ভাবনা যেখান থেকে আপনারা সেই সমস্যাটি সমাধান করতে পারেন। আরেকবার বুঝিয়ে বলি, ধরুন আপনার কাছে কোনো একটা বিষয় আছে, যে বিষয়ে আপনি কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না, সেখানে এমন কিছু ভাবনা এলো হঠাৎ করে আপনার মাথার মধ্যে যে আচ্ছা এরকম, হ্যাঁ তাহলে এটা এরকম করলে তো বেশ ভালো হয়। তো সেই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, একটি বিষয় নিয়ে তার ডেপথে যাওয়া এবং সেই বিষয় সম্পর্কে অনেক গভীর চিন্তা করা, সেটাকেই কিন্তু আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলে থাকি, ঠিক আছে। এই ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা কার মধ্যে থাকে না, যার আইকিউ তুলনামূলক বেশি থাকে, যার আইকিউ 110-এর থেকে বেশি থাকে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা বেশি থাকে। এমন বলছি না যে 90 থেকে 110-এর মধ্যে যার আইকিউ আছে তার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের লেভেল একদম কম, মানে একদমই নেই, এটা নয়। তার কম হতে পারে, কিন্তু যার আইকিউ 110-এর বেশি তার ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা কিন্তু অনেক বেশি। যাই হোক, আশা করি বিষয় সম্পর্কে আমি একটু আধটু বোঝাতে পারলাম, জানি না কতটা এক্সপ্রেস করতে পারলাম নিজের মনের ভাব। তো এটুকুই আমার বলার ছিল। আশা করি এই বিষয়ে আর আপনাদের কোনো কমেন্ট থাকবে না, তাও যদি থেকে থাকে অবশ্যই জানাবেন, আবার কিছু না কিছু এখান থেকে বের করে বলার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো সবটা বলার প্রয়োজন নেই। একটা তরকারি রান্নার পর যেমন সেখানে একটু নুন কম হলে আমরা নুন নিয়ে খাই, তো সেরকম এখানে সবটাই বলা হয়ে গেছে। তার মধ্যে কোনো জায়গায় যদি খামতি পান আমাকে অবশ্যই জানাবেন যে এই জায়গাটা আমার জানা দরকার, সেই এক চিমটে নুন না হয় সেখানে দেওয়া যাবে, অর্থাৎ সেই বিষয় সম্পর্কে পুনরায় আলোচনা করা যাবে। তো যদি এতক্ষণ অবধি আপনি আছেন এই ভিডিওর সাথে আমার সাথে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব আমি সেরকমভাবে কোনোদিনও বলিও না, তো আপনারা এমনিতেই করে থাকেন, আমি দেখেছি লাইক শেয়ার। আপনাদের এই জিনিসগুলি আমার খুব ভালো লাগে যে আমি না বলাতেই আপনারা লাইক শেয়ার করে থাকেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। তবে কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্টে একমাত্র কমিউনিকেশনের মাধ্যম। আর পরিস্থিতি সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কিন্তু এই বিষয়টি জানানোর চেষ্টা করব। যাই হোক, ভালো থাকবেন।